নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাতীয় ঐক্য প্রদর্শনে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের পর শুক্রবার রাত 11:30টায় দেশে ফেরেন তিনি। এ সময় প্রায় ২ সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে বিএনপির মহাসচিব সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জাতিসংঘে এমন সফর একটি বিরল ঘটনা। গেল ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে নির্বাহী আদেশে নিষিদ্ধের চেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আবারও বলেন, কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তের জন্য দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। দলের প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আদালতেই নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক হলেও নিম্নকক্ষে পিআর বাস্তবায়নের পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, জামাতের সঙ্গে এই একটি বিষয়ে পার্থক্য থাকলেও জুলাই সনদ সংস্কার, বিচার সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলোতে ঐকমত্য বহাল থাকবে। শাপলা প্রতীকের বিষয়ে সার্জিস জানান, কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে শাপলা প্রতীক না দিতে স্বেচ্ছাচারিতা করছে নির্বাচন কমিশন। শাপলা প্রতীক পেতে আইনিভাবে ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথাও জানান এনসিপি নেতা। মার্কা যদি হয় শাপলাই হবে এবং আমরা শাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি, যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করব। স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। জামাত যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে তা জনগণের দাবি। হাসিনার আমলের মতো নির্বাচন জনগণ আর মেনে নেবে না বলেছেন জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার বিকেলে জামাত ইসলামী বাড্ডা থানা ঢাকা মহানগর উত্তরের আয়োজনে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন উত্তরের আমির। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ আর হতে দেওয়া হবে না। বিএনপির সমালোচনা করে জামাত নেতারা বলেন, ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের দলের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। জনগণ ভারতপন্থী কোনো দলকে ক্ষমতায় আনবে না বলেও জানান তারা। অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। জামাত ক্ষমতায় গেলে দেশে কোনো ঘুষ লেনদেন বা বাজার সিন্ডিকেট থাকবে না বলেও ঘোষণা দেন তারা। নতুন আরো কিছু লোক তারা নব্য কোন একটা দলের বা গোষ্ঠীর সাপোর্টার সেজে তারা পূর্বের গুলো এবং নতুনগুলো মিলে পায়তারা করছে।
আবারও হাসিনা মার্কা নির্বাচন করার জন্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য নির্মিত রেলপথ প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। প্রকল্পে ৩৩৫ কোটি টাকার মধ্যে ৩১৮ কোটি লোপাটের অভিযোগ আছে। ৩ বছর আগে কাজ শেষ হওয়া রেললাইনটি কোনো কাজেই লাগছে না। 2018 সালে কাজ শুরু হয়ে 2022 সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা। উদ্বোধন হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি, বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন প্যাসেঞ্জার ট্রেন চলে না, রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলি আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। 2 বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটি 2018-19 অর্থবছরের কাজের ব্যয় নিয়ে 2020 সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অভিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পন্ন করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন 13টি লেভেল ক্রসিং গেট, 1টি প্ল্যাটফর্ম, 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরে আলিপ পরিবহনের বাসে আগুন দিয়েছে বলে অভিযোগ মালিক পক্ষের। তাদের দাবি 1 মাস আগেও এক পরিবহন শ্রমিকের ওপর হামলা হয়। সেই ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পায়নি তারা। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তেমন তৎপর নয় বলে অভিযোগ আলিপ পরিবহন কর্তৃপক্ষের। শুক্রবার সকাল 7টায় রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় মেট্রো রেলে 266 নম্বর পিলারের পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। এই সময় গুলির ঘটনাও ঘটে। মাস্ক পরে দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। 7টায় কিছু লোক আইসা গাড়ির থেকে যাত্রীগুলো নামে তারপরে গাড়িতে আগুন ধরে হয়েছে। সিসি ক্যামেরার মতো দেখলাম কিছু দুষ্কৃতী গাড়ি ওটা গ্লাস ভেঙে আগুন টাগুন দিল। বাস চালকের অভিযোগ, অস্ত্রের মুখে 3 দুর্বৃত্ত সেনপাড়া এলাকায় বাসটি থামাতে বাধ্য করে। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই সময় চালক ও তার সহকারীকে মারধর করা হয়। ড্রাইভারও বলতেছে গাড়ি চাপা, তো উনি বলতেছে ভাই আমাদের কোনো ফলস আছে, বলছে তোর বলছি গাড়ি বামে চাপাই দেখ, গাড়ি বামে চাপা। এর ভিতরে ওনারে আপনার ডাইন পাশে দিয়ে আপনার পিস্তল ঠেকে বলছে যে গাড়ি বামে চাপা। মাসখানিক আগে এই আমাদের চেকারের কুবাইছে, ওই যে জায়গায় গাড়িটা পুরাই দিছে না সেই জায়গায় চেকারের কুবাইছে, ওই চাঁদার টাকার জন্য বলে। আজকে ওই কাম করছে, আবার জাম সব বলে আছে যে তাও মালিকের চাঁদা না দিলে গাড়ি এইভাবে প্রতিদিনই রাস্তায় আগুন ধরবে। আলিপ পরিবহন কর্তৃপক্ষ বলছে, এক ব্যক্তি এর আগেও তাদের কাছে চাঁদা দাবি করে। না দেয়ায় একই এলাকায় গেল আগস্ট মাসে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনায় থানায় মামলা করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের। 2 রাউন্ড গুলি করছে, একটা গুলি ফাটছে, আর একটা গুলি আমরা অক্ষত অবস্থায় পাইছি, ওটা ফাটে নাই। ওই গুলিটা আমরা থানায় যে এসআই যে আমাদের এই বর্তমান যে আইও আছে সাইফুল সাহেব, ওনার কাছে আমরা জমা দিচ্ছি। এটা চাঁদা চাচ্ছিল কারা? চাঁদা চাচ্ছিল এটা নেসার নামের একজন, নেসার আর পিন্টু, ওরা 2 জন চাঁদা চাইতেছে। প্রতি মাসে ওদেরকে চাঁদা দিতে হইব, আর যদি না দেওয়া হয় তাহলে এর থেকে ভয়াবহ হবে। শুক্রবারের ঘটনার পর মোবাইল ফোনে আবারও চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। হোয়াটসঅ্যাপ কল করে হুমকি দেয়। ওগুলো টাইম নেই, ওগুলো কিন্তু রাস্তায় খুব খাইব, কিন্তু না 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 মাথাতে এই বডিতে মাথা আলাদা হয়েছে। বডি মোহাম্মদপুরতে কিন্তু যাইতে পারতো না, ওই যে আব্বাসের সব জানে, ওই সিয়ামর জিদ্দা গাড়ি হেন্দা আটকে যাবো। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কাফরুল থানার ওসি ও ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর প্রতিবেদনে দেখা গেছে, গত বছর দেশে স্নাতক পাশ বেকারের সংখ্যা ছিল প্রায় 8,85,000। অর্থাৎ দেশের মোট বেকারের 13.50% স্নাতক পাশ, যা গত বছরের চেয়ে 13.11% বেশি।
অনেকদিন ধরে মন্দা যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্যে। বিনিয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত কমছে কর্মসংস্থান আর বাড়ছে বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর শ্রমশক্তি জরিপে দেখা গেছে 2024 সালে দেশে বেকার ছিল 26,24,000 মানুষ, যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ছিল 8,85,000। জরিপের তথ্য মতে প্রায় 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করা প্রতি 3 জনের একজন বেকার, 7 জনের মধ্যে একজন 1 বছর ধরে বেকার, আর 6 জনের একজন প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে বেকার আছে। ওখানে 90 জন পাশ করার কারণে 90 জনের চাকরির জন্য অ্যাপ্লাই করে, কিন্তু চাকরি পায় গিয়া 10-12 জন। বাকি লোকগুলো সরকারি চাকরির জন্য চেষ্টা করে, মূলত তারা পায় না, কিন্তু ওই লোকগুলোই শেষ পর্যন্ত বেকার থাকে। ভার্সিটি লেখাপড়া শেষ করে তারা মনে করে যে আমি বড় চাকরিটাই আগে ধরবো, সেই কারণেই তারা ভুক্তভোগী হয়। বেসরকারি খাতের বিনিয়োগ কমায় কর্মসংস্থানের সুযোগ কমছে। এছাড়া স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা দক্ষতা নিয়েও আছে প্রশ্ন। তাই শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। আনএমপ্লয়মেন্ট বেশি, আর এটা থেকে যদি উত্তরণ হয় প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। তখন প্রকৃতপক্ষে সমস্ত জায়গাগুলাই চাঙ্গা হয়ে যায়, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম তার গতি ফিরে পায়, আর তার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট এর সুযোগ তৈরি হতে থাকে। আমাদের গভর্নেন্স ইস্যু আছে, আমাদের এখনো 22টা ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স লাগে, এবং সর্বোপরি একটি ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে যে টাইম এবং যে প্রতিটা ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে যে অনুমোদনগুলো লাগে, এরপরে যেটা হয় আমাদের ইলেকট্রিসিটি অনেক ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না, গ্যাস দেওয়া যাচ্ছে না, তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট হবে না, এবং ইনভেস্টমেন্ট না হলে আসলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। বিবিএস বলছে স্কুল কলেজ পাশ করে শিক্ষার্থীদের চাকরিতে ঢোকার চেষ্টা সফল হলেও সেই হারে চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয় স্নাতক ডিগ্রিধারীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে র্যাবিস বা জলাতঙ্কের টিকা উৎপাদনের একমাত্র ল্যাবরেটরিটি বন্ধ রয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে। এই কারণে ঝুঁকিতে দেশের সাধারণ মানুষ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে বানানোর প্রক্রিয়ার সমস্যার কারণে বন্ধ রয়েছে টিকা উৎপাদন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিদেশি টিকা সরবরাহ প্রকল্প পরিবর্তনের কারণে এই টিকা পাওয়ার সুবিধাও কমে গেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে জলাতঙ্ক 100% মরণঘাতী রোগ। এই রোগ ছড়িয়ে গেলে রোগী বাঁচানো যায় না, যার নেই কোনো চিকিৎসা। দেশের প্রায় 18 লাখ কুকুর আছে, যার মধ্যে বেশিরভাগই থাকে রাস্তায়। সেই কারণে জলাতঙ্কের ঝুঁকি বেশি। সরকারি হিসেবে গত 12 বছরে 827 জন মানুষ মারা যায় জলাতঙ্কে। ব্যাটারি যে ওষুধ বেশি পশু পাখির ওই দোকান থেকে নিই, এখন তো অনেক দোকান আছে এখানে। এখান থেকে তো নিতে আসছি, আমরা দিতে আসছি, বেচছি। ওটা আমি সঠিক বলতে না, আমরা টাকা নিয়ে আসছি জানি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে টিকার ফর্মুলেশনে জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে সরকারি ল্যাবরেটরিটি, উৎপাদন হচ্ছে না টিকা। তাই দেশের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সংশ্লিষ্টরা বলছেন বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে এই টিকা উৎপাদন শুরুর চেষ্টা করছে সরকার। কিছুদিন যাবৎ প্রায় 1 বছরের মতো হলো যে এই ভ্যাকসিনটা এই মুহূর্তে আমরা তৈরি করতে পারছি না। কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ আপনি জানেন যে একটা ভ্যাকসিন প্রসিডিওরে তার যে মাস্টার সিড থাকে সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। আমরা গত 1 বছর যাবত এই ভ্যাকসিন সিডটা পরীক্ষা নিরীক্ষার কিছুটা আমাদের জটিলতা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রকল্পে এতদিন জলাতঙ্কের কিছু টিকা দেওয়া হতো। কুকুর ধরার জন্য দেওয়া হতো জনবলকে প্রশিক্ষণ। গত বছরের জুলাইয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এখন রাজস্ব খাত না উন্নয়ন খাতে এই প্রকল্পটি যাবে, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কেনা ছিল তো এটা আমাদের যেহেতু আমাদের অপারেশন প্ল্যানে যায়, আমরা যে একটা জিনিস যে অপারেশন করবো সেটার যে টাকা পয়সা এবং যে যা কিছু লাগে সেগুলোতে আমাদের সংকুলন নাই। আমাদের যেহেতু ওপি নেই, আমাদের এই মুহূর্তে কোনো অর্থের কোনো সংকুলন নাই। সারা দেশে কুকুর বিড়াল পোষার প্রবণতা বেড়েছে, তাই সাধারণ মানুষ বেসরকারি কোম্পানির টিকা কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ আছে প্রান্তিক পর্যায়ে পাওয়া যাচ্ছে না বেসরকারি টিকাও, এতে করে বড় ধরনের জনস্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব। এরই মধ্যে সাপের কামড়ে জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। বিষধর সাপের আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোথাও ওষুধ না পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। 2024 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা ছিল 1283, মারা গিয়েছিল 3 জন।
আর চলতি বছরের আগস্ট পর্যন্তই ৮ মাসে আক্রান্তের সংখ্যা ১,০০৪ জন, আর মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। চিকিৎসকরা বলছেন, বন উজাড়, আবাসস্থল হারানো সহ নানা কারণে লোকালয়ে ঢুকে পড়ছে সাপ, সুযোগ পেলেই দিচ্ছে ছোবল। এমন ঘটনায় দ্রুত হাসপাতালে নিতে হবে আক্রান্ত ব্যক্তিকে। ভাস্কুলোটক্সিক বা হেমাটোটক্সিক ব্লাড কোয়াগুলেশনে ঝামেলা করে, কখনো কখনো কিডনিতে অসুবিধা করে, কিন্তু লোকাল সোয়েলিং করে, মারাত্মক জায়গাটা প্রচুর ফুলে যায়। এদের ক্ষেত্রে যখন এই বাঁধনটা খুব জোরে দীর্ঘমেয়াদী রেখে দেওয়া হয়, তখন এই বাঁধনটাও ফুলতে থাকে, টিস্যু ড্যামেজ হতে থাকে। রোগীদের একটি বড় অংশ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে, এতে অনেক সময় চিকিৎসা শুরুর আগেই মারা যান আক্রান্ত ব্যক্তি। যে মেসেজ থাকবে সাধারণ মানুষদের প্রতি আসলে, যে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া রোগীকে, যাতে হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা, বিশেষ করে যে সাপগুলো হচ্ছে বিষাক্ত সাপ, আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম শুরু করতে পারি। সাপে কামড়ের যে ভ্যাকসিনটা যাতে শুরু করা যায়, এবং এর ফলেই রোগীর জীবন আসলে বাঁচানোর সম্ভাবনা অনেকাংশে বাড়ে। সাপের কামড়ে প্রাণহানি প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যেকটি উপজেলায় আমরা সেটা আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা সেগুলো নিয়ে আসতাম, সাপ্লাই নিয়ে আসতাম। বর্তমানে সেখানে যদি ওখানে অ্যাভেলেবেল থাকে আমরা পাবো, যদি পাওয়া নাও যায় আমাদেরকে বলা হয়েছে সবগুলো উপজেলায় কমপক্ষে 2টা রোগীর ওষুধের স্টক রাখা হয়। সবুজ প্রকৃতি ও জলাশয় বাঁচানো না গেলে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হবে বলে শঙ্কা পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বখ্যাত আরাবিকা কফি উৎপাদন হয় কঙ্গোর উর্বর ভূমিতে, তবে পূর্ব কঙ্গোয় চলমান সংঘাত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে দেশটির কফি শিল্পকে। সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে পালিয়েছে অনেক কৃষক ও শ্রমিক। পরিচর্যার অভাবে শুকিয়ে যাচ্ছে বছরের পর বছর যত্নে গড়ে তোলা কফির বাগান, পচে যাচ্ছে ফলন। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় বেচাকেনাও অনেকটাই বন্ধ হয়ে পড়েছে। এতে করে পরিবার চালানো নিয়েই অনিশ্চয়তায় কঙ্গোর কফি চাষিরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আগামী 22 দিন ইলিশ ধরা যাবে না, শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। 25শে অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শেষ মুহূর্তে ঢাকার বাজার সহ চাঁদপুর ইলিশ ঘাটগুলোতে বেচাকেনার ধুম দেখা গেছে। ইলিশ মাছ আহরণ বন্ধের আগে শেষ মুহূর্ত হয়েছে কেনাবেচা, তবে মাছের দাম ছিল আগের মতোই বাড়তি। পদ্মা মেঘনার 70 কিলোমিটার অংশ 22 দিন ধরে ইলিশের অভয়াশ্রম হিসেবে বিবেচনা করা হবে। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের উৎপাদন বাড়াতে 2001 সালে জাটকা সংরক্ষণ আইন করা হয়। 2005 সাল থেকে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। এবছর দাম বেশি থাকায় ইলিশ ধরা বন্ধের সুফল পাননি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নর্মাল বাজারে মনে করেন 2000 টাকা 1900 টাকা হইতো, আজকে 2100 টাকা 2200 টাকা। 800-900 গ্রামের মাছ সেটা হচ্ছে 1500-1600 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, কেজি 2100-2200 টাকা, তো এটা আসলেই বেশি। সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানালেও মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। 1 কেজি ওজন ইলিশ মাছ 2200 টাকা কেজি কিনা খাওয়ার মতো ক্ষমতা মোটামুটি সাধারণ মানুষের তো নাই, মধ্যবিত্ত নাই, এই জন্য তো বেচা বিক্রি বাড়ে নাই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এবং কেজিতে 2500 টাকা বাড়তি আছে। আগে যা ছিল এর দাম আরও বেশি, এই বছর মানে তুলনামূলকভাবে একটু আজকে সেভ আছে। গত বছরের নিষেধাজ্ঞার ফলে 52.5% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এর ফলে প্রায় 44,000 কোটি জাটকা উৎপাদিত হয়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে এই ইলিশ ধরা নিষেধাজ্ঞা জেলেরা কতটা মানছেন, আর এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ইলিশের দাম এখন কেমন, কতটা বেড়েছে?
চাঁদপুরে ইলিশের মহা অভিযান সংরক্ষণ অভিযানের শুরু হয়েছে। গত রাত 12টা থেকে অভিযান শুরু হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে চাঁদপুর মূলহেডে, যেখানে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আর মিলনস্থল রয়েছে। এখান থেকে আসলে চাঁদপুরের জেলেরা ছুটে যান নদীতে। সেই নদী কিন্তু আমি এখন রয়েছি নদীর পাড়ে, সেই নদীতে এখন কিন্তু শুনশান নীরবতা রয়েছে। জেলেরা এই মুহূর্তে কিন্তু আর গত রাত থেকে আর মাঠে তারা নেই। মাছ ধরা একেবারে নদী শান্ত রয়েছে, যেখানে প্রতিনিয়ত জেলেরা 24 ঘন্টা মাছ আহরণ করতে এখান থেকে, কিন্তু গত রাত থেকে এই নদীতে কিন্তু এখন আর জেলেরা নেই। এই জেলেরা এদিকে প্রশাসন কিন্তু গত 3-4 দিন ধরে যেই প্রতারণা চালিয়েছে, লিফলেট বিতরণ এবং তারা যে পথসভা করেছে, জেলেদেরকে যে আহ্বান জানিয়েছে যে তারা এই 22 দিন যেন নদীতে না নামে, এতে মা ইলিশ সংরক্ষণ হলে ইলিশের উৎপাদন বাড়বে। আমরা জানি যে গেল বছর কিন্তু ইলিশের উৎপাদন কম হয়েছে, সেই সূত্র ধরে কিন্তু এবার অভিযানটি কঠোর অভিযান হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা জানি চাঁদপুরে 45,600 জেলে রয়েছে। এই জেলেরা নিবন্ধিত রয়েছে, তাদেরকে 25 কেজি করে চাল সরবরাহ করা হবে। আজকে কিন্তু কিছুক্ষণ পরে এই মূলহেড থেকে কিন্তু জেলেদেরকে নিয়ে একটি সচেতনতা সভা রয়েছে। এই সভায় জেলেরা কথা বলবেন এবং জেলেদেরকে সচেতনতামূলক বার্তা দিবেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং নৌপুলিশ। এবং আমরা জেনেছি প্রশাসন থেকে এই নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে 22 দিনের জন্য 12টি টিম গঠন করা হয়েছে। 12টি টিম কিন্তু 24 ঘন্টায় 2 ভাগে কিন্তু তারা এই নদীতে টহল দিবে। এবং এই টহলে কিন্তু জেলেরা বলছেন যে, প্রকৃত জেলেরা বলছেন যে এখানে অসাধু চক্র যারা রয়েছে তারা কিন্তু প্রশাসনেরই কারো না কারোর সাথে আঘাত করে কিন্তু মাছ আহরণ করে, এই জন্য অভিযান সফল হয় না। তবে জেলা প্রশাসক বলছেন যে এটি এবার করতে দেওয়া হবে না। ইতিমধ্যে একজন নৌপুলিশের যে চালক রয়েছে, ড্রাইভার, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি পলাতক রয়েছেন। পুলিশের এবং কোস্টগার্ড সহ যত প্রশাসন রয়েছে সংশ্লিষ্ট, তাদের কোনো সোর্স এবার যদি কোনো জেলেদের সাথে সমন্বয় করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলেদের জন্য রয়েছে কঠোর ব্যবস্থা এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চাঁদপুরে আসলে শেষ মুহূর্তে আপনি যেমনটি বলেছিলেন মাছের বাজার, মাছের দাম কেমন ছিল, আমরা গতকাল দেখেছি ইলিশে শেষ মুহূর্তে গত রাতে কিন্তু 150 টাকা করে 100 টাকা করে কেজি হারে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। চাঁদপুর মাছঘাট বড় স্টেশন, দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। সেখানে যে শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে 22 দিন যে নিষেধাজ্ঞা রয়েছে, এই 22 দিনের নিষেধাজ্ঞা তারাও কিন্তু তাদেরকেও এই সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন মনিরুজ্জামান বাবলু। সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। এছাড়াও পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ছুটির দিন সকাল থেকেই মেঘলা রাজধানীর আকাশ, সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশে একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন। 10 দিন বৃষ্টিপাত সব জায়গায় কম বেশি আছে এবং এটা ডিপ্রেশনের জন্য এটা কিছুটা 5-6 তারিখে হবে। তারপরে যে বৃষ্টিটা হবে এটা মনসুন যে বিদায় নেবে তার আগে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ বা 6 তারিখের দিকে যে বৃষ্টিপাত রংপুরের দিকে ওখানে বৃষ্টিপাতটা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল থাকবে 3 নম্বর সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা করছে আবহাওয়া অফিস। বর্তমানে আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এটার কারণ ছিল ওই গতকালকে যেটা বললাম, একটা সিস্টেম ছিল ল্যান্ড ডিপ্রেশন এবং এটার কারণে, এবং এটা আজকে থাকবে এবং আগামী সকালে এটা আমাদের ওয়েদারের অবস্থা দেখে এটা তুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী কয়দিন রংপুর ও ময়মনসিংহ বিভাগে নদীর পানি বাড়তে পারে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি থাকারও শঙ্কা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে সদর উপজেলার দালালবাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইউসুফ হোসেন পেশায় রাজমিস্ত্রি এবং সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবিরের ভগ্নিপতি ছিলেন। স্বজনরা জানায় বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোনো হদিস পাওয়া যায়নি। রাতে কোরালিয়া খালে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। শুক্রবার রাতে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাচ্ছিলেন হাসিব সহ কয়েকজন। হঠাৎ হাসিব অসুস্থ হয়ে পড়লে রাত 10টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিব হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করছে চিকিৎসকেরা। শনিবার রাত 12:30টায় হাসিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে হাসপাতালে দেখতে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। এরপর মরদেহ গ্রামের বাড়ি ভোলায় পাঠানো হবে। হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাগেরহাট শহরে হায়াতুদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হায়াত ভোরের চেতনা নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া পৌর বিএনপির কর্মী ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শহরে উত্তর হারিখালের 3 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চায়ের দোকানে বসেছিলেন হায়াতুদ্দিন। এ সময় মোটরসাইকেলে 4-5 জন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তাকে। পরে স্থানীয়রা হায়াতুদ্দিনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়াতকে মৃত ঘোষণা করেন। তিনি বাগেরহাট পৌর বিএনপির সদস্য ছিলেন। এই ঘটনার পেছনে পূর্ব বিরোধ থাকতে পারে বলে ধারণা পুলিশের। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। উনি চায়ের দোকানে আসছে চা খাতে, তখনকার ওনাকে এই হামলা চালায়। যে দেখি আমি ওইখানে সে কুপানো অবস্থায় নিচে ফেলানো, কিন্তু আশেপাশের লোকজন আছে, কেউ তাকে ধরে না। সুনামগঞ্জে ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজনখানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মের অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে 2টি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি। সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়ারি ইউএনও সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়মিকানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনো দিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি 2-1 জন ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেওয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে প্রথমবারের মতো নতুন প্রযুক্তিতে সেচের মাধ্যমে অল্প সময়ে পানি দেওয়া যাচ্ছে জমিতে। কমেছে পানির অপচয়ও। এ কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক এই সেচ পদ্ধতি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাপকভাবে এই প্রযুক্তির ব্যবহার চালু হলে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। জমিতে চিকন পাইপের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় ছিদ্রযুক্ত স্প্রে গান বসানো হয়েছে। এরপর নির্ধারিত জায়গা থেকে বৈদ্যুতিক সুইচ দিয়ে 10 থেকে 15 মিনিটে প্রতি বিঘা জমিতে সেচ দেওয়া হয়। জয়পুরহাটে পানির অপচয় রোধে পরীক্ষামূলকভাবে সরকারি বেসরকারিভাবে বসানো হয় নতুন প্রযুক্তির সেচ ব্যবস্থা। এতে বাগান, নার্সারি ও সবজি খেতে চালু হয়েছে পানি সরবরাহের এই ব্যবস্থা। প্রতি টিপে 1,500 টাকা করে খরচ হয়। এই সিসায় মনে করেন প্রায় 8 থেকে 9,000 টাকা খরচ হয়।
আর ডিপ পদ্ধতিতে দিলে আমরা একটু আরাম পেতাম। এভাবে ওরা সুইচ দিলে আমরা 1 ঘন্টা পরে আলো আমরা সব জায়গায় পানি সমানভাবে পাই, পানির অপচয় কম হয় এবং নষ্ট কম হয়। বাগানের সেচের আধুনিক প্রযুক্তিতে সময় কম লাগার পাশাপাশি পানির অপচয় অনেক কম হয়, জানায় কৃষি বিভাগ। মাল্টা এবং কমলা জাতীয় যে বাগানগুলো আছে এগুলাতে এটি খুব কার্যকর। এখানে ফোঁটা ফোঁটা আকারে রুট জোনে সেচের পানি সরবরাহ করা হয়, এতে পানির অপচয় কম হয় এবং রুট জোনে পানি সরবরাহ করায় গাছ কখনো ওয়াটার স্ট্রেস বা পানির স্বল্পতায় ভোগে না, এতে ফলন ভালো হয় এবং গাছ খুব সতেজ থাকে। বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত সহ 6টি জায়গায় পানি সেচের এই আধুনিক প্রযুক্তি বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।